হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এতদিনে ভার্বের নিয়মগুলো চলছিল। আমি গত ক্লাসে দেখাচ্ছি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপর ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এগুলো নিয়ে আলোচনা করেছি। এর বাদে কিছু ভার্ব রয়েছে যেগুলো নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তা প্রথমে আমি তোমাদের একটা লিস্টে দিয়ে দিচ্ছি যে কী কী ভার্ব রয়েছে। তারপর সেগুলো সবগুলো একদিনে হবে না, 2 দিনে সেগুলো আলোচনা করব। তো তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। বাকি যে ভার্বগুলো আছে সেগুলো কি কি আছে জানো? একটা হচ্ছে ইমপার্সোনাল, তারপর 2 নম্বর আছে রিফ্লেক্সিভ, 3 নম্বর আছে রেসিপ্রোকাল, 4 নম্বর রয়েছে ফ্যাক্টিটিভ, তারপর রয়েছে কগনেট, তারপর রয়েছে কপুলেটিভ, তারপর রয়েছে কজিটিভ, তারপর ভার্ব পারসেপশন, তারপর রয়েছে ইকুয়েটিভ, ঠিক আছে? এইসব ভার্বগুলো রয়েছে। এগুলো তোমাদের আমি আলোচনা করব। এছাড়া আরেকটি ভার্ব তোমরা বলতে পারো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব, এই মোট 10টি আলাদা ভার্ব রয়েছে। আজকে আমি প্রথম 5টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনায় বসবো এবং তোমরা দেখতে থাকো। খুব সহজে কিন্তু তোমরা ভার্বের ক্লাসিফিকেশনগুলো ধরতে পারবে। তাহলে আমি এই সাইডটুকু মুছছি, তোমরা এই সাইডগুলো আজকে যে 5টি রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো, আজকে আমি প্রথম আলোচনা করছি ইমপার্সোনাল ভার্ব দিয়ে। তা আমরা এর আগে যখন প্রোনাউনটা পড়িয়েছি, ওখানে কিন্তু আমরা ইমপার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এগুলো কিন্তু পেয়েছি। তা মোট কথা, যেগুলো ভার্বে এই ধরনের প্রোনাউনগুলো থাকবে সেই ক্ষেত্রে সেই ভার্বটাই হবে ইমপার্সোনাল ভার্ব। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, যত ভার্বগুলো আছে সবগুলোই কিন্তু ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ। তা এখানে আজকে তোমাদের শেখাবো এই ভার্বগুলোকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নাম দেওয়া হয়। সেগুলি তোমাদের শিখেছি যে দেখবো যে একই ভার্ব কিন্তু স্থানভেদে এগুলোর নামগুলো কিন্তু পাল্টে। তা প্রথমে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি ইমপার্সোনাল ভার্ব। তা আমরা জেনারেলি জানি যে ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, কারণ এখানটা হচ্ছে কি যে এটা একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কাজ করে। আসলে ইটের অর্থ এখানে ইহা হয় না, অন্য যে ভার্বটা থাকে তাকে নির্ভর করে কিন্তু বাক্যটা গঠন করা হয়। এই ক্ষেত্রে ইটটা যেহেতু ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে থাকে, ইটটা ইমপার্সোনাল প্রোনাউন, সেই ক্ষেত্রে ভার্বটি হবে ইমপার্সোনাল ভার্ব। যেমন আপনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ইট রেইনস, এর অর্থ কি? ইহা বৃষ্টি হয়,
তা তো বলে না, বলে যে বৃষ্টি হয়, তাই না? ইটের অর্থ কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, এটা ইহা শব্দটা আসে না, যার জন্য এটাই হয়ে যাচ্ছে কিন্তু ইম্পার্সোনাল প্রোনাউন ইটটা। এবং এক্ষেত্রে তুমি যে ভার্বটি দিচ্ছ এটা হবে ইম্পার্সোনাল ভার্ব। তবে এটা দেখো তুমি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভেও ফেলতে পারো, তো ওটা কোনো কথা না। আজকে আমি যেহেতু তোমাদের ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ নিয়ে আলোচনা করছি না, যেহেতু এই ভার্বগুলো নিয়ে আলোচনা করছি, তাই তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এটা কোন ভার্ব। তাহলে সামনে যদি ইট থাকে এবং ইটের যদি ইট যদি তার অর্থ বহন না করে, তখন সেই ক্ষেত্রে যে ভার্বটা হবে সেটাই হচ্ছে ইম্পার্সোনাল। যেমন তোমরা আরেকটা লিখতে পারো, ইট ডিউস ইন উইন্টার, শীতকালে কুয়াশা। তাহলে দেখো ইট ডিউস ইন উইন্টার, এই ক্ষেত্রে ইটের অর্থ কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, ইহা অর্থটা আসছে না, যার জন্য এই ডিউসটা হয়ে গেল এখানে ইম্পার্সোনাল ভার্ব। তো বুঝে গেছে যে তাহলে আমরা কি বুঝলাম যে যে বাক্যে একটি ইম্পার্সোনাল প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে ভার্বটি হবে কিন্তু ইম্পার্সোনাল ভার্ব। বুঝেছো? এবার রিফ্লেক্সিভ ভার্বে যাই। তাই রিফ্লেক্সিভ ভার্ব তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি যে বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেইখানকার ভার্বটাই হয়ে যাবে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো জানি? এই যে মাইসেলফ, yourself, himself, herself, তারপর ourself, themselves, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যেই বাক্যে দেখবে যে এই শব্দগুলো আসে তখন সেই ভার্বটাই হবে কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব। যেমন লিখতে পারো দে আর প্লেইং themselves। এই যে প্লেইংটা যে দিলাম, এমনি তো প্লেইংটা তো ট্রানজিটিভ ভার্ব, তাই না? কিন্তু এইখানটা এই অপশনটা যেহেতু themselves দিয়ে দেওয়া হয়ে গেছে অর্থাৎ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন চলে আসছে, তখন সেই ক্ষেত্রে প্লেইংটা হবে কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব, যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া আছে। এটাই আবার ট্রানজিটিভ ভার্ব হয়। তাহলে লিখতে পারি আই ফ্যান মাইসেলফ, আমি নিজে নিজে বাতাস করছি। তাহলে এখানটায় যেহেতু মাইসেলফ আছে, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে এই ক্ষেত্রে ভার্বটাও হবে রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে দুটো পরিষ্কার, ইম্পার্সোনাল ভার্ব আর রিফ্লেক্সিভ ভার্ব। এবার আমরা 3 নম্বর ভার্বে যাচ্ছি। 3 নম্বর কাছে কি? রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্বটা হচ্ছে যে বাক্যে রেসিপ্রোকাল প্রোনাউন থাকবে। তো রেসিপ্রোকাল প্রোনাউন আমরা দুটোই পেয়েছি, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। একটা ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। দুটার মানে কিন্তু একে অপরকে, তবে পার্থক্যটা হচ্ছে যদি দুজনের মধ্যে পরস্পর সম্পর্ক বোঝায় তখন হবে ইচ আদার, আর যদি অনেকের মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে হবে ওয়ান অ্যানাদার। তো এই ক্ষেত্রে দেখবে যে বাক্যে ইচ আদার আর ওয়ান অ্যানাদার আছে, তাহলে সেই বাক্যের যে ভার্বটা আছে সেটাই হবে রেসিপ্রোকাল ভার্ব। যেমন দিলাম টু ব্রাদার্স লাভ ইচ আদার, দুই ভাই একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। এই যেহেতু ইচ আদার দিয়ে দিলাম রেসিপ্রোকাল প্রোনাউন আছে, তখন লাভটা হয়ে যাবে কিন্তু রেসিপ্রোকাল ভার্ব। আবার তুমি লিখতে পারো
the villagers helped one another। তাহলে এই ক্ষেত্রে এই হেল্পটা হয়ে গেল রেসিপ্রোকাল ভার্ব। এবার আমরা চলে যাচ্ছি ফ্যাক্টিটিভ ভার্বে। ফ্যাক্টিটিভ ভার্ব কি? এখানটায় একটা অবজেক্ট থাকবে, এখন একটা এক্সটেনশন হিসেবে থাকবে। এখানে একটা অবজেক্ট থাকবে এবং একটা এক্সটেনশন। যেমন এখানটা কত দুটো অবজেক্টের মতো থাকছে। যেমন আমি তোমাদের একটা বলি, উই মেড হিম। আমরা এটাকে তৈরি করলাম, তারপরে ওটা শেষ হয়নি, কি তৈরি করলাম এটা তো বলা হয়নি। হ্যাঁ, তাহলে এখানটা একটা এক্সটেনশন হিসেবে কিছু বাদ আছে, তাহলে আমরা সেক্ষেত্রে লিখলাম দেখো তো অবজেক্ট হিসেবে দুটো থাকছে না। যে বাক্যে এরকম দু ধরনের, এটা আসলে এক্সটেনশন হিসেবে আছে, যে বাক্যে দুটো এরকম অবজেক্ট পাবে তখন সেটাই হবে কিন্তু এই যে ভার্বটা থাকলে এই ভার্বটাই হয়ে গেল আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। কারণ এই দুটো অবজেক্ট থাকলে সেটাকে ধরা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে এখানটায় মেনটা হয়ে গেল ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন বলতে পারো হি called me a fool। তাহলে মি একটা আছে, ফুল একটা আছে, কলটা কি হয়ে যাবে এখানে ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, তাহলে চারটা গেল। আজকের দিনে আজকে শেষ যে ভার্বটা থাকলো সেটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেটটা হচ্ছে যেখানে ভার্ব ও নাউন একই অর্থ বহন করে। এরকম কিছু শব্দ আছে যেটা ভার্ব আর নাউন দেখবে যে প্রায় একই গোত্রের। সেই ক্ষেত্রে যে ভার্ব আর নাউন এরকম যদি দুটোই থাকে অবজেক্ট হিসেবে, তখন যে ভার্বটা থাকবে সেটাই হচ্ছে কিন্তু কগনেট ভার্ব। যেমন আমি দিলাম she sang a beautiful song। এটা দেখো, স্যাং মানে গান করা, আবার সং মানে হচ্ছে গান। তাহলে দেখো একটা নাউন হিসেবে আছে এবং একটা ভার্ব হিসেবে আছে, তাই না? দুটো অর্থ তো কাছে এক, তখন সেই ক্ষেত্রে এই স্যাংটাই হবে কগনেট ভার্ব। দেখবে যে সবসময় একই অর্থ করবে। যেমন দিতে পারে আই আই ড্রিমড এ নাইস ড্রিম। আমি একটি সুন্দর স্বপ্ন দেখলাম। এটা দেখো তো ড্রিমটা ভার্ব হিসেবে আছে, আবার এই ড্রিমটাই কি নাউন হিসেবে আছে না? তাহলে এই ক্ষেত্রে এই ড্রিমটা হয়ে গেল কগনেট ভার্ব। তো বুঝে গেছে? তাহলে আজকে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা থাকলো, ইমপার্সোনাল, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, ফ্যাক্টিটিভ আর কগনেট। আগামী দিন বাকি যে পাঁচটা ভার্ব বাকি থাকলো সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।